সম্মানিত দেশবাসী, ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন, আমরা আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রতিনিয়ত আমার দেশের অসহায় নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং নিরাপদ সীমান্তের দাবিতে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি এখন আছি আমার ফেসবুক পেজে লাইভে, তো আমি ব্যাক ক্যামেরা চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। নিরাপদ সীমান্তে চাই, এই মানববন্ধনের সাথেই থাকুন। আমি চলে যাচ্ছি ব্যাক ক্যামেরা। প্রতিনিধি হিসেবে কর্মরত আছি, আমরা মানুষের সেবায় সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম দিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন, আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রতিনিয়ত আমার দেশের অসহায় নিরস্ত্র মানুষগুলোকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যার প্রতিবাদে এবং নিরাপদ সীমান্তের দাবিতে 7 দফা দাবি নিয়ে আমরা আজকে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমি আশা রাখছি আমার দেশের সকল দলের সকল শ্রেণীর দেশপ্রেমিক মানুষজন আমাদের এই দাবিকে স্বাগত জানিয়ে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদের দাবিগুলো আমাদের সরকারের কাছে, সারা বিশ্বের কাছে তুলে ধরবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশের চালক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএচ মনির ভাই। ধন্যবাদ। মনির ভাই, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে অনেক দুঃখের সাথে বলতে চাই এবং আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি গাড়ি চালকদের পক্ষ থেকে। আজকে বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য ভারতের বিএসএফ এর গুলিতে বাংলাদেশের নিরীহ জনগণ যে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে এবং তার সমাধান করার জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপদ সীমান্ত চাই একটি সংগঠন আজকে অক্লান্ত পরিশ্রম করে দক্ষতার সাথে বাংলাদেশকে ভালোবেসে এবং বাংলাদেশের জনগণকে ভালোবেসে তারা আজকে রাজপথে দাঁড়িয়েছে। আমি আজকে এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এবং অন্যান্য কর্মকর্তা এবং সদস্যদেরকে আমি বাংলাদেশ চালক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএচ মনির আজকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমি তাদেরকে অনুরোধ করব আগামীতে যেন বাংলাদেশের যে কোনো দুর্ভিক্ষে এবং সীমান্ত দুর্ভিক্ষে তারা যেন প্রতিনিয়ত বাংলাদেশের গাড়ি চালক সহ বাংলাদেশের জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বাংলাদেশের নিরীহ মানুষদের দাবি আদায় করার জন্য বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেক জায়গায় আমরা অনেক জেলা পর্যায়ে আন্দোলন গড়ে তুলেছি এবং বাংলাদেশের জনগণের দাবি আদায়ের জন্য সংগ্রাম গড়ে তুলেছি। আপনারা জানেন এই বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, বাংলাদেশে করোনা ভাইরাস নামক বহির্বিশ্বে যে করোনা ভাইরাস নামক যে মহামারী, এই মহামারীর মধ্যে বাংলাদেশের অনেক সংগঠন তাদের পাশে, বাংলাদেশের জনগণের পাশে তাদের দাবি আদায় করার জন্য রাজপথে অক্লান্ত পরিশ্রম করে আন্দোলন সংগ্রাম করে তুলেছেন এবং তাদের দাবিগুলি আদায় করার জন্য রাজপথে থাকেন। আমি বাংলাদেশ সরকার সহ প্রত্যেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাবো, আজকে যে সীমান্ত হত্যা, বাংলাদেশের জনগণের যে সীমান্ত হত্যার জন্য যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বাংলাদেশের জায়গা দখল করে নিচ্ছে ভারতীয় সেনারা, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই সীমান্ত রক্ষার জন্য তারা যেন সীমান্তের জন্য সুদৃষ্টি এবং নজর দিয়ে বাংলাদেশের জনগণের পাশে যেন থাকে। আমি বাংলাদেশ চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এবং এই নিরাপদ সীমান্ত চাই নিরাপদ সংগঠনের পক্ষে ধন্যবাদ জানাবো। সীমান্ত
বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য আপনারা এগিয়ে আসবেন। আমি বাংলাদেশের 1 কোটি গাড়ি চালকদের পক্ষ থেকে বলতে চাই, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, ওই বিশ্বে যারা বাংলাদেশের লোকজন কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নয়ন করার জন্য কাজ করছেন, আমি প্রত্যেককে বলতে চাই তারা বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য, তারা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য, তারা বাংলাদেশের মানুষকে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে দুর্নীতি থেকে মুক্ত করার জন্য, এই বাংলাদেশের মানুষকে উন্নয়ন করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করছে, আমি তাদেরকে বাংলাদেশ চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ সীমান্ত নিরাপদ চাই এই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে কাজ করছেন তাদেরকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম, এই করোনা ভাইরাস নামক যে বিশ্বের মহামারী, এই মহামারীর মধ্যে যারা প্রথম যোদ্ধা বাংলাদেশের ডাক্তার, নার্স, পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন সহ যারা বাংলাদেশের জনগণের সাথে কাজ করে এই দেশকে রক্ষা করার জন্য, জনগণকে রক্ষা করার জন্য যারা জীবনকে বাজি রেখে এই বাংলাদেশের জনগণের পাশে থাকে, আমি তাদেরকে বাংলাদেশ চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশ সীমান্ত রক্ষা চাই সংগঠনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা জীবনকে বাজি রেখে বাংলাদেশের জনগণের পাশে কাজ করছে। বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ, আর্মি প্রশাসন সহ বাংলাদেশের সকল প্রশাসনকে আমি অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ প্রতিনিধি ফোরামের উদ্যোগে আমাদের এই মানববন্ধন 8 দফা দাবিতে যে আমাদের আজকের যে মানববন্ধন, ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশের যুব সমাজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ এই দেশকে, এই রাষ্ট্রকে উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের যুব সমাজ, আজ আপনারা যদি আমাদের পাশে থাকেন, বাংলাদেশে একটি সুস্থ সফল করে এই বাংলাদেশে আগামী ভবিষ্যতে যুব সমাজকে একটি উন্নয়নের দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। গড়ে তুলতে পারবে বাংলাদেশের যুব সমাজ। বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা যারা আছেন তাদেরকে আগামী ভবিষ্যতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে আপনারা বাংলাদেশের যুব সমাজকে সহযোগিতা করবেন। আমি আশা রাখবো আমাদের এই দাবি আজকের নয়, এই দাবি বছরের পর বছর আমাদের মনের ভিতরে সংগ্রাম করে যাচ্ছেন। পালন করে আসছি। আমরা লাঞ্ছিত হচ্ছি, কোম্পানির পক্ষ থেকে আমরা অনেক অত্যাচার, অনেক নিপীড়িত হচ্ছি। আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের পাশে থেকে আমি বাংলাদেশ চালক সংগ্রাম পরিষদ আমাদের এই পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রতিনিধিদের পক্ষে তারা কাজ করছে। নিরাপদ সীমান্ত চায়ের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বাংলাদেশের নাগরিক ভাইদেরকে আমি আবার অনুরোধ করব, বাংলাদেশের যে সীমান্ত যে হত্যা হচ্ছে তা যদি বন্ধ না করা হয়, ভবিষ্যতে আমাদের বাংলাদেশের যুব সমাজ থেকে বাংলাদেশকে হাতিয়ে নিয়ে যাবে এই দালালি ভারত। এই ভারতকে আমি বলতে চাই, নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনি অতি সত্তর বাংলাদেশের সীমান্ত আমাদের 8 দফা দাবি নিয়ে যে আজকের মানববন্ধন আমাদের অতিথিদের বাংলাদেশের জনগণের বুকে না পড়ে আমরা অতিথিদের কাছ থেকে আপনাদের বন্ধু আপনাদের এই কথাগুলো জানবো, আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের এ পর্যায়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে বাংলাদেশ স্বাধীন করা বাংলাদেশ অত্যন্ত পরিশ্রম করে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল, এই স্বাধীনতা বাংলাদেশের যুব সমাজ আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আমরা জনসাধারণ আবারও বলতে চাই, আমাদের মানববন্ধনের এই পর্যায়ে বাংলাদেশের বক্তব্য রাখেন লিটন দাস, মিস্টার কৌডার ক্যাবিনেট। তাহলে আপনাদের ভবিষ্যতে ক্ষমতা থেকে হস্তান্তর করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের সকল বিজ্ঞান প্রতিনিধি
যারা এই করোনা মহামারীতে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে আমি প্রত্যেককে অনুরোধ করি এবং তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমি তাদেরকে এই সংগঠনকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বাংলাদেশের 1 কোটি শ্রমিকদের পক্ষ থেকে চালকদের পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমরা যে এখানে বাংলাদেশে 25 লক্ষ বিক্রয় প্রতিনিধি জনগণের সেবায় নিয়োজিত গ্রোসারিতে ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছি। আমাদের কোনো চাকরির কোনো এই পর্যায়ে আপনাদের সামনে গার্মেন্ট থেকে শুরু করে রিক্সা শ্রমিক থেকে শুরু করে সবারই একটি সংগঠন আছে, সবারই একটি নীতিমালা আছে, সবার চাকরির একটি নীতিমালা আছে, কিন্তু আমাদের কোনো চাকরির নীতিমালা নেই। আমাদের আজকের এখানে উদ্দেশ্য হলো যে আমাদের আশাফুর রহমান টিটু ভাইকে আজকের এই মানববন্ধনে আহ্বানে আমরা সাড়া দিয়ে একত্রতা পোষণ করেছি। আমার একটি কথা মনে পড়ে যায়, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে সঠিক সময় যাতে পরিশোধ করা হয় 1952 সালে আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষা শহীদদের মাধ্যমে আমাদের দেশকে ভাষায় ফিরিয়ে গেছে। 1971 সালে 30 লক্ষ সরকার বিনিময়ে এই দেশ লাল সবুজের পতাকা অর্জন করেছে। আমরা সেই লাল সবুজের পতাকা পেয়েছি শহীদদের বিনিময়ে। আজকে সীমান্ত হত্যা, সেনানি হত্যা এইসব বন্ধ করুন। আমরা এখনো শান্ত, আমরা পারি, আমরা বেরোতে পারি, বাংলাদেশের মানুষ পারে। সীমান্ত হত্যা বন্ধ করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার নিরাপত্তা আহ্বান থাকবে। আজকে আমাদের যে স্বার্থবান দাবি নিয়ে আপনাদের কাছে মানববন্ধন অংশগ্রহণ করেছি। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, সরকারের কার্যকরী ভূমিকা নিতে হবে। 2 নম্বর, মিনিমাম 12,000 টাকা তাদেরকে মূল বেতন প্রদান করতে হবে এবং আমি আরো বলতে চাই, বাসা ভাড়া পাবো, হত্যা বন্ধ বাড়ি ভাড়া করার পাবো, লক্ষ্যে আজকে যে মানববন্ধন বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন জেলা পর্যায়ের লোক থেকে জেলা পর্যায় থেকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সকলের অংশগ্রহণকে সাধুবাদ জানাই। আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই, নিরাপদ সীমান্ত চাই। রেমিটেন্স জোট ফাইটাররা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, যারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন, তাদেরকেও আমরা আমাদের এই সংগঠন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যারা আজকে নিজের সময়, শ্রম এবং মেধাকে এই সংগঠনকে এখানে যুক্ত করেছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন থাকলো। আরো অভিনন্দন থাকলো যারা আজকে নিজের পরিশ্রম দিয়ে এই সংগঠনকে এই পর্যায়ে দাঁড়িয়ে নিয়ে এসেছেন। আশরাফুল ভাইয়ের যে আহ্বান, আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আগামীতে এই পর্যায়ে আমরা শুধু প্রেস ক্লাব না, 64 জেলায় আমরা মানববন্ধন অংশগ্রহণ করে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই, নিরাপদ সীমান্ত চাই। এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। আমি স্বাগত জানাই। আশরাফুল ভাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে। আশা করি সকলের ব্যক্তিগত মত পোষণ করবেন। এই দেশের নাগরিক আমরা সকলে তাই প্রত্যেকে নিজ নিজ থেকে কথা রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন, আমরা আমাদের বাংলাদেশের যেই সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। 7 দফা কর্মসূচি দিয়ে আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রতিনিয়ত আমার বাংলাদেশের অসহায় নিরস্ত্র মানুষগুলোকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং আমার বাংলাদেশের সীমান্ত নিরাপদ চাই, নিরাপদ সীমান্তের দাবিতে আমরা ক্লাবের সামনে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের সংগঠন রেমিটেন্স ফাইটার অফ বাংলাদেশ। এই সংগঠনটি আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। আমরা এই সংগঠনকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সকল দলের সকল স্তরের সচেতন দেশপ্রেমিক মানুষজনকে এই দাবি সীমান্ত হত্যা বন্ধ এবং নিরাপদ সীমান্ত চাই। এই দাবি শুধু আমার একার দাবি নয়, এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি। আমি আশা রাখছি আমাদের এই দাবির সাথে
একমত পোষণ করে আমাদের সরকারের কাছে, সারা বিশ্বের কাছে তুলে ধরবেন আমাদের সীমান্ত সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো। আমি আশা রাখছি এ পর্যায়ে যদি আমার এখানে যারা উপস্থিত আছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, আমার ডাকে সাড়া দিয়ে যদি কেউ বক্তব্য দিতে চান বক্তব্য দিতে পারেন। এই ভালোবাসাটা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের যে প্রতিবদ্ধ বিষয় এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সচেতন নাগরিক সাইদুল হক। অতি দ্রুত অবিলম্বে যেটা পরিস্থিতি করে বলেন, আর কাছে নেন, মাইকটা আর কাছে নেন। বর্তমানে একদম আরো 2 কোটি সবাই অবগত আছেন আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি। আমরা প্রতিদিনই দেখি সীমান্তে আমাদের সাধারণ জনগণকে বিএসএফ করতে হত্যা করা হয়। আমাদের দেশ থেকে আমাদের রাষ্ট্রীয়ভাবে তেমন ভাবে কোনো প্রতিবাদ করা হয় না। এই জন্য আমরা আমাদের দেশের সচেতন নাগরিক নেতৃত্বে আমরা এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমাদের প্রতিবাদ আমরা সারা বাংলাদেশে গড়ে তুলব এবং আমরা সরকারিভাবে এটা এই প্রতিবাদের জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাবো এবং আমাদের পড়াশোনার থেকে আমরা বেরোতে হলে আমাদের সীমান্ত হত্যার প্রতিবাদ করতে হবে। আমাদের বিএসএফ করতে আমাদের যে হত্যা হয় প্রতিদিন, এই হত্যার প্রতিবাদ করতে হবে। আমাদের সীমান্তকে আরো শক্তিশালী করতে হবে, আমাদের বিজেপিকে আরো শক্তিশালী করতে হবে। আমরা চাই আমাদের সাথে আমাদের সচেতন অরাজনৈতিক যত মানুষ আছে সম্পূর্ণ মানুষ এসে একাত্মতা প্রকাশ করে এবং এই প্রতিবাদকে আরো বেগবান করতে। আমরা চাই আমাদের সীমান্ত প্রতিদিন নিরাপদ মানুষগুলো যেন হত্যা হয় এবং আরো আমরা সীমান্তের করতে পারি। আমাদের বিজেপি আমাদের লক্ষ্য অর্জন করতে পারে। আমাদের বিজেপি যথেষ্ট শক্তিশালী। আমরা চাই সরকারিভাবে তাদের নির্দেশনা দেওয়া হোক, এটা প্রতিবাদ করা হোক এবং আমরা বিভিন্নভাবে করে এসেছি। আমরা চাই আমাদের এই সমস্ত অন্যায় ইচ্ছা করলে বিজেপিকে একদিন বললেই সীমান্তের ঘটনা বন্ধ হয়ে যায়। আমরা দেখছি সরকারিভাবে কোনো পৃষ্ঠপত্র নেই, 40-45 আছে। সরকার আমরা যে কোনো উদাহরণ দিই, আমরা সাধারণ মানুষ এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা যদি 45 করতে পারে, আমরা কেউ 45 করতে পারি না, 45 করতে পারি না। আপনারা জানেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানে আপনাদের সকলে ঢোকার সময় আছে, আপনি বের হবেন তখন, সেটার কোনো সময় নেই। দেখা যাচ্ছে 8:30 সময় স্কুলে ঢুকে রাত 9টার সময় সে বাসায় ঢুকতে পারে না। আমরা একটা জিনিস এখানে অ্যাড করেছি যে আসলে সরকারি চাকরি নীতি করার মতো নীতি করার কথা প্রয়োজন। তাহলে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, এখানে যদি একটা গ্রহণযোগ্য নীতিমালা তৈরি করা যায়, তাদের বেতন কাঠামো, তাদের চাকরির কর্মঘণ্টা, এই বিষয়গুলো যদি ভালোভাবে তুলে ধরা যায় সাংবিধানিকভাবে, তাহলে এই সরকারি দুর্বলতা কমে যাবে এবং অনেকাংশেই এই প্রাইভেট চাকরি ঢুকে যাবে। লোকদের মেরে ফেললো বাংলাদেশে কিছু লোক, সে কারণে প্রতিবাদ করবো। কিন্তু এতদিন ধরে, এত বছর ধরে আমাদের বাংলাদেশে আমাদের নিরাপদ মানুষদেরকে যে হত্যা করা হচ্ছে, তার জন্য এখন দেখা যাচ্ছে না। তাই আমি সবাইকে অনুরোধ করছি, এর জন্য গর্জে উঠুন। সবাই গর্জে উঠলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমি সরকারিভাবে সবাইকে অনুরোধ করবো, থেকে পড়ে আসছে, হয়তো আমাদের 24 বছর বা 25 বছর সর্বোচ্চ কমপ্লিট হয়ে যায়, কিন্তু
ঢাকা ইউনিভার্সিটিকে উদাহরণ দেখিয়ে তো সব বিশ্ববিদ্যালয় দেখানো যায় না। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেখানে একটা ছেলে প্রায় 2.5 বছর বের হতে লাগে। আপনার একাডেমিক পরীক্ষা এবং সরকারি চাকরির পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষাগুলো যে পরীক্ষার পদ্ধতি, এই পদ্ধতির সঙ্গে নিজেকে সব ধরনের এবং একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে যে সময়ের প্রয়োজন, তাতে দেখা যায় একজন পরিপক্ষ যোদ্ধা হতে হতেই তার সময় শেষ হয়ে যায়, অর্থাৎ 30 বছর তার কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ পড়াশোনার পরে সে যখন একজন পরিপক্ষ চাকরির জন্য যে চাকরির অলরেডি তৈরি হয়েছে, ঠিক সেই সময় তার বয়সটা শেষ হয়ে যায়। একটা ছেলে এতদিন পড়াশোনা করলো, একাডেমিক পড়াশোনা, চাকরি পড়া করলো, কিন্তু ঠিক চাকরিতে যখন সে অ্যাপ্লাই করতে যাবে, সে চাকরির জন্য পরিপক্ষ হইল, আমরা বলতে চাচ্ছি তার এতদিন ইউনিভার্সিটিতে পড়াশোনা বয়সকে মেধাকে এই বয়সের কেন কাটিয়ে রাখবেন? কিন্তু সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা। সংগ্রামী সাথী বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা জেগে ওঠো জনতা, জেগে ওঠো জনতা, আর নয় সীমান্ত হত্যা। একদিনে হয়নি, আমরা বছরের পর বছর কোম্পানির কাছ থেকে বঞ্চিত, লাঞ্ছিত হচ্ছি। ইভেন কি এই করোনা মহামারীর ভিতরে আমাদের সহকর্মী ভাইদেরকে ছাঁটাই করা হচ্ছে, চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, আপনার সামনে বক্তব্য রাখবেন। বন্দী করা হচ্ছে। আমরা এই দাবিগুলোকে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। ভাষাকে সম্মানিত দেশবাসী, কিছু কথা বলতেই হয়। আমরা যারা বাংলাদেশের আমাদের আজকের স্লোগান, করোনা মহামারীতে কোনো বিক্রয় প্রতিনিধিকে ছাঁটাই করা যাবে না। আমাদের সীমান্তে বিক্রয় প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। হত্যার শিকার হচ্ছি পার্শ্ববর্তী একটি বড় দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। আমাদের আমরা আমাদের বাবাকে, আমরা আমাদের মাকে, আমরা আমাদের বোনকে, আমরা আমাদের ভাইকে হারাচ্ছি। তাদের তত্ত্বগুলোকে আমরা স্বাধীন একটি দেশের নাগরিক হয়ে, আমরা স্বাধীন আমাদের দেশে আজকের মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিয়াউল হক ভাই, বরিশাল বিক্রয় প্রতিনিধি ফোরামের উদ্যোক্তা। আপনারা জানেন বাংলাদেশের সাথে ভারতের বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ফোরামের উদ্যোক্তা জিয়াউল হক ভাই, বরিশাল। আপনারা জানেন 2000 সালের পর থেকে 1500 অধিক মানুষ তারা হত্যা আজ করেছে। আমরা কেউ ভালো নেই, জাতীয় বসবাস করছে। তারা কাজটাই অপরাধী যে তাদেরকে পাখির মতো গুলি করে করতে হবে, আকাশে বাতাসে যেন এই হত্যা বন্ধ করতে হবে। আমি ধন্যবাদ দেই প্রিয় বন্ধু সহযোদ্ধা, আমাদের সামাজিক গণমাধ্যমের একটি পরিচিত মুখ, যিনি বাইরে বের হচ্ছে না। হ্যাঁ, বের হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ডাক্তাররা, প্রশাসনিক ব্যক্তিবর্গ, যাদেরকে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষরা করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করেছে এবং তাদের জন্য নানা রকম সুযোগ সুবিধা ব্যবস্থা করেছে রাষ্ট্রের জনগণ। কিন্তু দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে অদ্যাবধি বিক্রয় কর্মীরা এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও নির্লস কাজ করে যাচ্ছে। নিজের জীবন ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক বিক্রয় কর্মীরা তাদের পরিবারের একমাত্র সম্বল। হয়তো সেই কারণে করোনায় আক্রান্ত হলে তার পরিবার পথে বসতে হবে, অসহায়ভাবে চিন্তামুক্ত করতে হবে। কিন্তু তারা তাও মানবতার স্বার্থে, তারা সবাই জনগণের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে নির্লস পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের মাধ্যমে রাষ্ট্রকে সচল রেখেছে, জনগণের খাবারের যোগান দিচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছে, সকল দোকানপাট, শপিং মল, সুপার শপগুলোতে পণ্যর যোগান স্বাভাবিক রয়েছে, যার পেছনে প্রধান অবদান বিক্রয় কর্মীদের। এক কথায় বলা যায় দেশকে সচল রাখার ক্ষেত্রে বিক্রয় কর্মীদের অবদান অনস্বীকার্য। কিন্তু এরপরেও দেশের অবহেলিত শ্রেণীর মধ্যে অন্যতম বিক্রয় কর্মীরা এতটা ঝুঁকির ভিতর কাজ করা সত্ত্বেও তুলনামূলক অতি সামান্য পারিশ্রমিক পায় বিক্রয় কর্মীরা। নেই কোনো প্রণোদনা, নেই বাড়তি সুযোগ সুবিধা। এই সামান্য পরিশ্রমিক কিসের অধিকার কি চায় তারা এই সামান্য পরিশ্রমিক বিক্রয় কর্মীরা পায়, তা দিয়ে আমাদের খরচ চলে, আমাদের পরিবারের ভরণ পোষণ চলে। কিন্তু সেই পারিশ্রমিকও আবার সঠিকভাবে পাওয়া যায় না। বর্তমান পরিস্থিতিতে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এতটা ঝুঁকিপূর্ণ কাজ করা সত্ত্বেও বিক্রয় কর্মীরা ছাঁটাইয়ের শিকার হচ্ছে। কোম্পানিগুলো একবারও ভাবছে না এই পরিস্থিতিতে সে কোথায় যাবে, কি করবে, পরিজন নিয়ে কিভাবে চলবে। এই পরিস্থিতিতে নতুন কাজ জোগাড় করা আদৌ কি সম্ভব? এই পরিস্থিতিতে ছাঁটাই করার মানে মূলত একজন বিক্রয় কর্মীদেরকে মানসিকভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। এই আত্মহত্যা মানবতার, এই আত্মহত্যা দেশের সবার মূল্যবোধের। এরপরে আসা যাক বদলি প্রসঙ্গে। এই পরিস্থিতিতে কোনো কর্মী যদি বদলি করা হয়, কোম্পানির ভাবা উচিত এই মুহূর্তে কোনো জায়গায় যে বাসা ভাড়া, বেঁচে থাকা, খাওয়ার ব্যবস্থা করা কি আদৌ সম্ভব? এই বদলির কারণে প্রতিনিয়ত বিক্রয় কর্মীরা নানা রকম ঝামেলার মুখোমুখি হচ্ছে, নানা রকম অসুবিধার মুখোমুখি হচ্ছে। কেউ না জেনে অনেক কষ্টে করে কোনো বাসায় হয়তো কোনোভাবে আশ্রয় গ্রহণ করছে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো সেই বাসাতে পূর্ব থেকে কোনো করোনা পজিটিভ ব্যক্তি ছিল, যার কারণে সে নিজেও আক্রান্ত হয়ে যাচ্ছে। এসবের বিষয়ে কোম্পানির কোনো চিন্তা ভাবনা নেই, তাদের শুধু দরকার পুনর্বলন এবং মুনাফা। তারা তাদেরকে সবসময় লাভের মুখ দেখাবে, কিন্তু তাদের দায়িত্ব নিতে তারা অপারগ। এরপর আসা যাক স্যালারি সংক্রান্ত বিষয়ে। এরকম পরিস্থিতিতে এত পূর্ণভাবে কাজ করা সত্ত্বেও সঠিকভাবে স্যালারি পাচ্ছে না বিক্রয় কর্মীরা। সেখানে রোড খরচ বেড়েছে, সেখানে বাড়ি বিকিয়ে দিয়ে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বেসিক স্যালারি কিভাবে চলবে বিক্রয় কর্মীরা, সেই বিষয়ে মাথা ব্যথা নেই কোনো কোম্পানি। তারপরেও স্যালারিটা কোম্পানি পায় না বিক্রয় কর্মীরা। অমানবিকতা নয়, যদি অমানবিকতা হয় তাহলে দেশের সুদী সমাজ মানুষদের কথা বলতে না। সুদী সমাজ তাহলে বিক্রয় কর্মীদের দরিদ্র মনে করে দেশের আমাদের নাগরিক নই। কেন সেক্টরে এই সেক্টর নিয়ে এত ভেদাভেদ? অন্যান্য সেক্টরের মানুষের কেন এই সেক্টরের মানুষরা সুযোগ সুবিধা পাবে না? আপনি কার্যকর করুন। বঙ্গবন্ধু যেভাবে এই করোনা মহামারী পরিস্থিতিতে ডাক্তার, নার্স, আইন শৃঙ্খলা বাহিনী সবার নাম আসছে করোনা যোদ্ধা হিসাবে। যুক্ত একটা বিষয়, কিন্তু বিক্রয় কর্মীদের নাম কেন করোনা যোদ্ধা হিসাবে আসছে না? তাদের প্রতি অবিচার নয়। যদি অবিচার হয় তাহলে আমরা এই সঠিক বিচার চাই, আমরা সঠিক মূল্যায়ন চাই, এই সেক্টরের মানুষ সঠিক মর্যাদা চাই এবং আমাদের অধিকার বাস্তবায়ন চাই। আমরা চাই মানুষের জন্য আপনাদের সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। এই সেক্টরের মানুষ স্বাধীনতার এই মাত্র ৩ বছরেও আজকেও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে না। বিক্রয় কর্মী আজও পাকিস্তানি আমলের স্বৈরাচারের শিকার, কোম্পানির শোষণের শিকার। ছাত্রদের অধিকারকে আমরা সমুন্নত রাখার জন্য আমরা এই আন্দোলন করি। আমরা সেই ৬৫ শিক্ষার্থীদের দেশের সুদী সমাজ এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দাবি জানাচ্ছি এই সেক্টরের মানুষদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এই করোনা মহামারী
মহামারী পরিস্থিতিতে যাতে কোনো বিক্রয় কর্মীদেরকে ছাঁটাই করা না হয় এবং কোন বিক্রয় কর্মীদেরকে এই মুহূর্তে যেন কোথাও ভর্তি করা না হয়, কেননা এই মুহূর্তে কাউকে ভর্তি করা হলে তার বাসা পেতে এবং মেসে থাকার ক্ষেত্রে আসলে সেটা কতটা যুক্তিযুক্ত এটা সবার ভেবে দেখা উচিত। কেননা এই মুহূর্তে করোনা পজিটিভ এখানে সেখানে সব জায়গায় করোনা পজিটিভ রয়েছে। আমরা কেউ জানি না কে করোনা পজিটিভ কে করোনা পজিটিভ নয়। সুতরাং এই মুহূর্তে যে যেখানে কর্মরত আছে তাদেরকে সেখানে কর্মরত থাকার সুযোগ করে দেওয়া হোক। সরকারের প্রতি দেশের সচেতন জনগণের প্রতি আহ্বান রইল আমাদের এই সেক্টরের মানুষদের নিয়ে এই সেক্টরের মানুষের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে এই সেক্টরের সকল কর্মজীবীদের সুশৃঙ্খলভাবে কর্মজীবন পরিচালনা করার সুযোগ করে দেওয়া হোক। ধন্যবাদ জিয়াউল হক ভাই, অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আরেকজন সহকর্মী ভাই। তার আগে আমি একটু তার সাথে যোগ করতে চাই, আজকে আমাদের এই মানববন্ধন আজকের মানববন্ধনই শেষ নয়, এটা কেবল শুরু। আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত আমরা না পাবো, আমাদের দাবিগুলো যতদিন আদায় না হবে, আমাদের এই দাবি ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমাদের আজকের এই দাবি, আমাদের এই দাবিগুলো একদিনে হয়নি। আমরা কোম্পানি থেকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত হতে হতে আমাদের দেয়ালে ঠেকে গেছে। আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, কোম্পানিদেরকে যারা নিয়ন্ত্রণ করছেন, আশা করি তারা আমাদের এই দাবিগুলো আমলে নিয়ে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আমাদের এই মানববন্ধন চালিয়ে যাব। আমরা চাই অতি শীঘ্রই আপনারা আমাদের দাবিগুলো মেনে নেবেন এবং বাংলাদেশে 25 লক্ষের ঊর্ধ্বে যে বিক্রয় প্রতিনিধি কর্মীরা কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষের সেবা করে যাচ্ছে, বিভিন্ন খাদ্যদ্রব্য পণ্য মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, তাদেরকে এভাবে অবহেলিত করে আপনারা কি যাচ্ছেন? এই মহামারীতে আমাদের তো লকডাউনে ঘরে থাকার কথা, এই রাজপথে এসে এখানে একযোগ হয়ে আমাদের মানববন্ধন করার কথা নয়। আমাদের দাবিগুলো যদি আপনারা আগে থেকে আমলে নিতেন আর শুরু থেকে যদি আমরা সুনির্দিষ্টভাবে এই আমাদের যে দাবিগুলো আমরা পেয়ে আসতাম, তাহলে আমাদের এই মানববন্ধনের প্রয়োজন হতো না। করোনা মহামারীতে কোনো প্রতিনিধিকে ছাঁটাই করা যাবে না, যাবে না, যাবে না। সেই দেশে স্মাগলিং হয়, শুধু ভারত বাংলাদেশে স্মাগলিং হয়, স্মাগলার আছে, এটা সারা পৃথিবীতে স্মাগলার আছে, সারা পৃথিবীর বুকে স্মাগলিং হয়। যেখানে সীমান্ত আছে সেখানে অবৈধ প্রবেশ হয়, কিন্তু আপনারা জানেন এই আজকের যে মানববন্ধন, এই মানববন্ধনের যে পরিকল্পনা যার কাছ থেকে এসেছে, এই মানববন্ধনের সূচনা যার কাছ থেকে এসেছে, আন্তর্জাতিক যে সিস্টেম সেই আইন অনুযায়ী বাংলাদেশ জনতা ঐক্য ও বিক্রয় প্রতিনিধি ফোরামের সভাপতি মনে করছি না আপনারা নির্বিচারে অসহায় মানুষকে নির্বিচারে আর কত হত্যা করবে। আমরা আপনাদের এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই ধিক্কার চাই। আমরা যদি এভাবে আমাদের সীমান্তে আমাদের বীরত্ব অসহায় মানুষকে পাখির মতো গুলি করতে থাকে, বাংলাদেশের জনগণ আর বসে থাকবে না, মুখে আঙুল দিয়ে হাতে চুপ করে বসে থাকবে না। রাস্তায় নামা শুরু হয়ে গেছে। আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের সাথে বাংলাদেশ জনতা ঐক্য রয়েছে। আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের দাবি নিয়ে কাজ করে যাচ্ছি। আমি বাংলাদেশ জনতা ঐক্য ফোরামের মডারেটর হিসেবে আছি, সভাপতি আরিফুর রহমান ভাই আছেন। আরিফুর রহমান ভাই
তার যে দাবিগুলো প্ল্যানগুলো এবং পরিকল্পনাগুলো আমাদেরকে জানাবেন। তার আগে আমরা তার সাথে একযোগ হয়ে বলতে চাই, আমাদের এই দাবি আজকে শুরু হলো, ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আমরা যতদিন পর্যন্ত এই দাবিগুলো আমাদের বাস্তবায়িত না হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ভারতের যে সে আকর্ষণ থেকে বাংলাদেশকে মুক্তি করার জন্য সর্বোচ্চ অবদান রাখবেন। ধন্যবাদ। আমাদের মানববন্ধন চলবে, আমরা আরো কথা বলবো। এই পর্যায়ে আমরা কিছু স্লোগান দেব। যুব সমাজকে সমস্ত ধরনের অপরাধ জগতে দেখা যাচ্ছে, কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান নাই। তারা ব্যক্তিগতভাবে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন যেতে পারছে, মানে কোনো জনাব ইব্রাহিম ভাই। করতে গেলেও তাদের হয় ঘুষ নয় কোনো পরিস্থিতির জনাব ইব্রাহিম ভাই কুমারিকা থেকে। প্রয়োজন হচ্ছে। তো আমাদের 10 বছর মেয়াদী সুদমুক্ত ঋণের মাধ্যমে যদি ব্যবসা করে যুব সমাজ আসসালামু আলাইকুম। করতে পারে, এবং আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রতিনিয়ত আমার দেশের অসহায় নিরস্ত্র মানুষগুলোকে গুলি করে হত্যা করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানাতে এবং নিরাপদ সীমান্তের দাবিতে আজকে এই প্রেস ক্লাবের সামনে আমাদের সাথে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে থেকে অসংখ্য সচেতন করে আমি সবাইকে ওয়েলকাম জানাই। যতদিন পর্যন্ত আমাদের সীমান্ত যতদিন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই নিরাপদ সীমান্ত চাই। এখন ফেসবুক গ্রুপে আছে, পরবর্তীতে এটা ধর্মপতি যোগদান করে আমরা সারা বাংলাদেশের কাছে সারা পৃথিবীর বুকে তুলে ধরবো আমাদের বাংলাদেশের সীমান্ত সংরক্ষণ এবং আমার নিচে যারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সরকারিভাবে মদ সাপ্লাই মাদক দ্রব্য রেশনের মতো মদ সাপ্লাই করা হয়। একটা জাতিগতভাবে একটা মানুষ যখন তাদের হিতাই কেউ থাকে না। ভারতের যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত ডিউটি করে, সেই মাদক পান করে ডিউটি করে, এই জন্যই তাদের হিতাই কেউ থাকে না, কোনো প্রকার মনোযোগ থাকে না, কোনো প্রকার প্রত্যেকটা কোম্পানি অনেকগুলো কোম্পানি আছি, আমরা অবশ্যই এটা সবার প্রাণের দাবি আমরা মনে করি প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় প্রতিনিধির যদি চাকরিচ্যুত হয় কোম্পানি থেকে যা পাই সেটা নিয়ে তারা উপার্জন করে। আমরা আমার এই ভবিষ্যতের ধন্যবাদ ইব্রাহিম ভাই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের সহকর্মী ভাই বক্তব্য নিয়ে আসবেন। জেগে উঠো জনতা, একসঙ্গে জেগে উঠো জনতা, সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা, জেগে উঠো জনতা, নিরাপদ হবে সীমান্ত, আমাদের আজকের দাবি আজকের যে মানব বন্ধনের কোন বিষয় প্রতিনিধিকে করোনা যাবে না, তার বিদ্যুৎ করা যাবে না। কোম্পানিকে বলতে চাই, আপনারা আমাদের আজ আপনাদের সুখের সময় আমাদের আপনাদের সুখের সময় আমরাই ছিলাম, আপনাদের প্রফিট আমরাই করে দিচ্ছি, আপনাদের উন্নতি আমরাই করে দিচ্ছি। আপনাদের এই দেশের সেরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 10 নাম্বারের ভিতরে যে কোম্পানি আপনি থাকছেন তারা আমরাই এনে দিচ্ছি। আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে চাকরিচ্যুত করে আপনারা উপরে উঠতে পারবেন না। আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ভেবে থাকেন বছরের পর বছর এই বিক্রয় প্রতিনিধিকে বঞ্চিত করে যাবেন, তাদের সুযোগ সুবিধা থেকে
তাদেরকে বঞ্চিত লাঞ্ছিত করে যাবেন, তাহলে ভুল ভাবছেন। এখনই আপনাদের সময়, এখনই ঘুরে আসার সময়। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে কাজ করান, আমরা আপনাদের সাথে আছি, সাথে আপনাদের এই জন্যেই আমাদের ভারতের সাথে যে সীমান্তে হত্যাকাণ্ডগুলো ঘটে তার একটি প্রধান কারণ ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারত নিজে। আপনারাও সবাই অবগত, ভারত নিজে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জিয়াউল হক ভাই। জিয়াউল হক ভাই। আমি এই ঘটনা আসসালামু আলাইকুম প্রিয় বিক্রয় কর্মী ভাইয়েরা, আজ আমরা কেউ ভালো নেই। মানব জাতি আজ চরম আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। সবাই কঠিন সময় অতিবাহিত করছে। আকাশে বাতাসে রাস্তাঘাট চারদিকে যেন মৃত্যু ভাসছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো উচিত নয়। তাই প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। বের হচ্ছে আইনজীবী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ডাক্তার, নার্স, প্রশাসনিক ব্যক্তিবর্গ, যাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষ করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করেছে এবং তাদের জন্য নানা রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সংগঠন এবং রাষ্ট্রের জনগণ। কিন্তু দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে অদ্যাবধি বিক্রয় কর্মীরা এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও নির্লজ্জ কাজ করে যাচ্ছে। নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক বিক্রয় কর্মীরা তাদের পরিবারের একমাত্র সম্পদ, হয়তো সে করোনায় আক্রান্ত হলে, করোনায় মৃত্যুবরণ করলে তার পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তার পরিবারকে পথে বসতে হবে, অসহায় ভাবে দিন যাপন করতে হবে। কিন্তু তারপরেও বিক্রয় কর্মীরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। বিক্রয় কর্মীরা মানুষের দৈনন্দিন জিনিসপত্র সরবরাহের মাধ্যমে রাষ্ট্রকে সচল রেখেছে। জনগণের খাবারের যোগান পাচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছে। সকল দোকানপাট, শপিং মল, সুপার শপ গুলোতে পণ্যের যোগান স্বাভাবিক রয়েছে, যার পেছনে প্রধান অবদান বিক্রয় কর্মীদের। এক কথায় বলা যায়, দেশকে সচল রাখার ক্ষেত্রে বিক্রয় কর্মীদের অবদান অনস্বীকার্য। কিন্তু এরপরেও দেশের সব থেকে অবহেলিত শ্রেণীর মধ্যে এই পর্যায়ে আমাদের সাথে আমাদের যেতে বক্তব্য রাখবেন অন্যতম বিক্রয় কর্মীরা এতটা ঝুঁকির ভিতর কাজ করা সত্ত্বেও তুলনামূলক সামান্য পারিশ্রমিক পায় বিক্রয় কর্মীরা। কেন কোনো প্রণোদনা নেই, কোনো বাড়তি সুযোগ সুবিধা। যে সামান্য পারিশ্রমিক বিক্রয় কর্মীরা পায় তা দিয়েই আমাদের খরচ চলে, আমাদের পরিবারের ভরণ পোষণ চলে। কিন্তু সেই পারিশ্রমিকও ঠিকমতো পাওয়া যায় না। বর্তমান পরিস্থিতিতে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে, এতটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করার পরেও আমাদেরকে ছাঁটাইয়ের শিকার হতে হচ্ছে। কোম্পানিগুলো একবারও ভাবছে না এই পরিস্থিতিতে কে কোথায় যাবে, কি করবে, পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবে। এই পরিস্থিতিতে আদৌ কি নতুন কাজ জোগাড় করা সম্ভব? এই পরিস্থিতিতে ছাঁটাই করার মানে মূলত একজন বিক্রয় কর্মীদেরকে মানসিকভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। এই আত্মহত্যা আমাদের সকলের, এই আত্মহত্যা মানসিক মূল্যবোধের। এরপর আসা যাক বদলি প্রসঙ্গে। এই পরিস্থিতিতে কোন কর্মীকে যদি বদলি করা হয়, কোম্পানির ভাবা উচিত এই মুহূর্তে নতুন কোন কর্মসংস্থান কিভাবে তারা ব্যবস্থা করবে। এবং বদলির কারণে প্রতিনিয়ত বিক্রয় কর্মীরা নানা রকম অসুবিধাতে পড়ছে। কেউ না জেনে অনেক কষ্টের পরে হয়তো কোনো বাসায় আশ্রয় গ্রহণ করছে বা বাসা ভাড়া নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বাসায় পূর্ববর্তী সময়ে কোনো করোনা পজিটিভ ব্যক্তি থাকার কারণে তারাও আক্রান্ত হয়ে যাচ্ছে। এই বিষয়ে কোম্পানির কোনো চিন্তা ভাবনা নেই, তাদের শুধু দরকার গরুর বলদ এবং মুনাফা। স্যালারি সংক্রান্ত, এরপরে আসা যায় স্যালারি সংক্রান্ত বিষয়ে। এরকম পরিস্থিতিতে এত ঝুঁকিপূর্ণভাবে কাজ করা সত্ত্বেও সঠিকভাবে স্যালারি পাচ্ছে না বিক্রয় কর্মীরা। যেখানে রোগ খরচ বেড়েছে সেখানে বাড়েনি দিয়ে, যেখানে বেড়েছে প্রতিনিয়ত দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম, সেখানে বাড়েনি বেসিক স্যালারি। কিভাবে চলবে বিক্রয় কর্মীরা, সেই বিষয়ে কোম্পানির কোনো মাথা ব্যথা নেই। তারপরে স্যালারিটা প্রপারলি পাওয়া যাচ্ছে না। এটা কি অমানবিকতা নয়? যদি অমানবিকতা হয় তাহলে
তাহলে আমরা এর সঠিক সমাধান চাই। আমরা বিক্রয় প্রতিনিধিরা সঠিক মূল্যায়ন চাই। দেশের সচেতন জনগণ এবং রাষ্ট্রের কাছে আমরা বিক্রয় কর্মীরা আমাদের অধিকারগুলো আদায়ে সচেষ্ট থাকতে চাই। দেশের এই পরিস্থিতিতে দেশের সুধী সমাজ এই সেক্টরের মানুষকে নিয়ে কোন রকম কথা বলছে না। সুধী সমাজ কি তাহলে বিক্রয় কর্মীদের রোহিঙ্গা মনে করে যে আমরা কি এই দেশের নাগরিক নই? কেন এই সেক্টর এত অবহেলিত? স্বাধীনতার আজ 50 বছর পার হয়ে গেলেও এই সেক্টরের জনগণ প্রকৃত অর্থে স্বাধীনতার সুখ লাভ করতে পারেনি। আজও আমরা কোম্পানির দাসত্ব করে বেড়াচ্ছি। কেন এই অনিয়ম? এই সেক্টরের মানুষরা কেন আজও অবহেলিত? সঠিক সমাধান কবে হবে? সমাজের প্রত্যেকটা নাগরিক নিয়েই একটি দেশ চলে এবং এই দেশের সমৃদ্ধি বজায় রাখতে হলে আমরা চাকরির বয়স সীমা, চাকরির আবেদনের বয়স দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলমান। প্রায় 8 বছর আগে থেকে 8 বছর আগে আন্দোলনের সূচনা হয়, কিন্তু নানা বাধার অপেক্ষা করে আন্দোলন এখনো কিছুটা চলমান ছিল। সেখান থেকে আমি ব্যক্তিগতভাবে আমাকে যখন বাংলাদেশ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক করা হয়, তখন বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা দেশের সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই পরিস্থিতিতে যাতে কোনো বিক্রয় কর্মীদেরকে ছাঁটাইয়ের শিকার না হতে হয় এবং আমাদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার এবং প্রশাসন সহায়তা করে। প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি দিয়ে যাতে এই সেক্টরের মানুষদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে সহায়তা করে। এ ভাইয়া আপনি একটু দৌড়ান সাইডে এদিক দিয়ে আসেন একটু দৌড়ান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে এটা একটু দৌড়ান, আমার মা চলে গেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের এই মানববন্ধন লাইভে দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করতে পারেননি, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, শেয়ার করে সহযোগিতা করেছেন, রেফারেল দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারাও আমাদের পরবর্তী মানববন্ধনগুলোতে অংশগ্রহণ করে আমাদের মানববন্ধন সফল করবেন। আমাদের দাবিগুলো যাতে বাস্তবায়িত হয় এই মনে প্রাণে এই বিক্রয় প্রতিনিধিদের নিয়ে কাজ করবেন সকলে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি অবশ্যই ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, কথা বলে ছাত্রদের সমস্যার কথা বলে, তরুণদের সমস্যার কথা বলে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ হারুন ভাই, সাধারণ সম্পাদক সোনার বাংলা পার্টি। আরো সময় পরে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের আরেকজন গোলাম আমির বিএপি এই গঠনমূলক সমালোচনাকে আমি জানি, ব্যক্তিগতভাবে জানি আপনি গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান এবং সেই ধারাবাহিকতায় আগামী দিনেও কারণ আজকে
আমরা কথা বলতে চাই, গঠনমূলক সমালোচনা করতে চাই, আমরা পরামর্শ করতে চাই। আমরা শিশুর জন্য আমাদের সহযোগিতা যারা মানুষদের উপরে থাকবে, কাজ করবে, প্রিভিয়াস আন্দোলনে যারা হয়েছে, আমি আমাদের মুক্তির দাবি করি। এ পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন, সীমান্ত সংক্রান্ত কিছু কথা বলবেন আমাদের বাংলাদেশের একজন সচেতন যুবক সোহাগ। যে সকল সংগঠন আমাদের সাথে আসছে, আরো যে সব আগামী যোগ দেবে, তাদের সবাইকে একটা বার্তা আমি বলতে চাই, আপনারা সেই বিশ্বাসটা রাখুন, আমরা এই ভয় থেকে দাঁড়িয়ে সবাইকে আবার আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধ হবে। বন্ধন সমাবেশ মাননীয় প্রধান পরিষদের কাছে আমার সম্মান জানাই। বন্ধ করুন। আমরা সচেতন নাগরিক পক্ষ গড়ে তোলে এখানে আমরা একাত্তর বছর ধরে আজকে এখানে নয়, আজকে এখানে দাঁড়িয়েছে। আপনারা যারা কথা শুনতেছেন বা মাইকটা অন্যদিকে মনে করে আমরা দেখি ছাত্র আন্দোলনের আমাদের সহযোগিতা করে আমরা সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আগামীতে যদি সীমান্ত হত্যা হয় তাহলে কিন্তু থাকবে না। 64 জেলায় 64টি ঘরে 64 জেলায় 64টি প্রত্যেকটা থানা প্রত্যেকটা উপজেলা আমাদের এই আহ্বান থাকে যদি সীমান্ত হত্যা হয় তাহলে একজন আপনাদের এখানে না, প্রত্যেকটি ঘরে ঘরে আশরাফুল ভাই দাঁড়িয়ে যাবে। আমরা মনে করে বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একজন দাঁড়িয়ে যায়, এমনি বন্ধ হয়ে যাবে। সরকার এটা করতে বাধ্য হবে। সরকারের কাছে আমাদের বাধ্য আহ্বান, আমরা আবারও আহ্বান জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে সীমান্ত হত্যা একটা শুরু না একটা সীমান্ত হত্যা না হয়, আমি আমার কথা রাখছি। ধন্যবাদ। এরকম একটি মহৎ উদ্যোগ, বাংলাদেশের দেশপ্রেমী উদ্যোগ, বাংলাদেশের আগামীতে এই কর্মসূচিতে অব্যাহত ইনশাআল্লাহ। রক্ষা করতে হলে আপনাকে বিশেষ ছোটখাটো একটা মাইক এখানে বাংলাদেশের সকল মানুষ আজকে সরকারি চাকরি যারা করেন তারা বসে বসে তাদের কোনো চিন্তা নেই, তাদের রাজার ঘরে বসে তারা অর্ডার দিচ্ছে, অনলাইন অর্ডার দিচ্ছে করে তাদের সরকারি চাকরিতে যারা কর্মরত আছেন তারা সাধারণ মানুষের অংশগ্রহণে সফলভাবে এই সরকারি চাকরি মাত্র বাংলাদেশের কয়েক শতাংশ লোক চাকরি করে, আর বাকি সকল সদস্য বেসরকারি বিভিন্ন কারখানায় চাকরি করেন। তাদের জন্য আপনাদেরকে অবশ্যই সদয় দেওয়া উচিত। তারা হলে বাংলাদেশের সংহতি প্রকাশ করে আমাদের মধ্যে মানুষ যদি কর্মহীন হয়ে পড়বে এতে করে বাংলাদেশের অরাজকতার সৃষ্টি হবে, তরুণ অবনটন সমাজের দেখা দিবে। অবনটনের কারণে দেশের চুরি ডাকাতি শুরু হবে। সংগঠনের আমরা বলতেছি আপনি জানেন ARTU অভাবে স্বভাব বেশি কথা।
পড়ে শোনে না ধর্মের কাহিনী। খুবই সামান্য সংখ্যা তাই আপনার উচিত বাংলাদেশের সকল প্রতিনিধিদের সিদ্ধান্ত নেন বাংলাদেশের সকল সরকারি সবাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদেরকে বিশেষ তহবিল থেকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে বাঁচিয়ে রাখুন। এই সকল আপনার আপনি বিভিন্নভাবে গার্মেন্টস কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন আপনার, কিন্তু এর বাইরে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী আছে যারা অসহায়তার মতো জীবনযাপন করছে বা বেতন পাচ্ছে, তারা বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, সেটাই হচ্ছে। তাই আপনার প্রতি সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এই প্রতিনিধিদেরকে রক্ষা করুন। সম্মানিত দেশবাসী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রতিনিয়ত আমার দেশের অসহায় নিরস্ত্র মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যার প্রতিবাদে এবং নিরাপদ সীমান্তের দাবিতে 7 দফা দাবি নিয়ে আমরা আজকে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমি এখন আমাদের 7 দফা দাবি পড়ে শোনাচ্ছি। আমাদের প্রথম দাবি সীমান্ত হত্যা বন্ধে আমাদের বাংলাদেশ সরকারকে কার্যকারী পদক্ষেপ নিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি সকল সীমান্ত হত্যার বিচার করতে হবে। জাতীয় সংসদে ভারতীয় এই সীমান্ত রক্ষী বাহিনীর হাতে প্রতিনিয়ত আমাদের সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে আমাদের অসহায় জনগণকে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে ভারতকে নিন্দা জানাতে হবে। প্রয়োজনে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করার দিতে হবে। আমাদের 5 নম্বর দাবি বিজিবি বাহিনীর জনবল বৃদ্ধি এবং বিজিবি বাহিনীকে শক্তিশালী বাহিনী হিসাবে রূপদান করতে হবে। আমাদের 6ষ্ঠ দাবি চোরাচালান মুক্ত সীমান্ত নিশ্চিত করতে হবে। আমাদের 7ম দাবি ভারতের মতো বাংলাদেশ সীমান্তে আমাদের কাঁচাতার, লিং রোড এবং অ্যালোদিন লাইট এবং 100 গজ পর পর আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির ডিউটি পোস্ট নিশ্চিত করতে হবে। দুঃখের সাথে বলতে চাই আমাদের সাথে এসে যোগদানের জন্য বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো সরকার আমাদের বাংলাদেশের সীমান্তের ব্যাপারে কেন জানি একটু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আজকে 50 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের যে সীমান্ত অংশগ্রহণ করেছি। আমাদের যে 8টি দাবি, সীমান্তের যে আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যদি আমাদের 8টি দাবি একটু দেখেন এবং 8টি দাবি যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে আপনাদের কাছে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই 8টি দাবি নিয়ে যে বাংলাদেশ প্রতিনিধিরা এখানে এসে দাঁড়িয়েছে আসলেই এরা যৌক্তিক। আমরা বছরের পর বছর তাদের লিং রোড আছে, কাছ থেকে বঞ্চিত, তাদের অ্যালোদিন লাইট আছে, জায়গায় জায়গায় তাদের সর্বক্ষেত্রে আমাদেরকে এমনকি 100 গজ ব্যবহার করছেন। আমরা অসামাজিক হয়ে যাচ্ছি। আমরা শুক্রবারে সরকারি ছুটি, শুক্রবার আমাদের বাংলাদেশের সাইডে আমাদের সীমান্ত রক্ষী আমরা বাহিনী আমাদের কোন নীতিমালা নেই, আমাদের কোন প্রভিডেন্ট ফান্ড নেই। আমাদেরকে কথায় কথায় চাকরি থেকে চাকরি করা হচ্ছে, আমাদেরকে কথায় কথায় বদলি করা হচ্ছে, আমাদেরকে তাই আমি আমাদের এটা করি নাই ওটা করি নাই বিভিন্ন সুতা ধরে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশ জনতা ঐক্য আপনাদের পাশে আছে। বাংলাদেশ জনতা
একটু সাথে থাকুন। আশা করি আপনারা সীমান্তের দিকে নজর দিতে হবে, সীমান্তে লিঙ্ক রোড করতে হবে, আমাদের সীমান্তে কাটা আমাদের যে দাবিগুলো সীমান্তকে বাস্তবায়িত নিরাপদ করার জন্য লক্ষ্যে যে আমাদের যে মানববন্ধন অব্যাহত থাকবে। সকল আমাদের দাবিগুলো যদি গ্রহণ করতে হবে। যদি সীমান্ত নিরাপদ মেনে না হয়, যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হবে, আমরা সীমান্ত যদি নিরাপদ না হয় এইরকম মানববন্ধন ধারাবাহিকভাবে চালিয়ে যেতেই থাকবো। সম্পূর্ণভাবে নিরাপদ হবে না। আর আপনারা জানেন আপনারা জানেন, আপনারা বিভিন্ন কোম্পানিতে চাকরিরত আছেন। এই করোনাকালীন সময়ে আপনারাও কিন্তু করোনা যোদ্ধা। প্রশাসন যেরকম, ডাক্তার, নার্স যেরকম যোদ্ধা, আপনারাও ঠিক এই করোনাকালীন মানুষের সেবায় নিয়োজিত আছেন। আপনারাও কিন্তু করোনা যোদ্ধা। আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যখন রাজপথে এসেছি, রাজপথে থাকবো। আমাদের এই যে 8 দফা দাবি, এটা আমরা বাস্তবায়িত করেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের যে আজকের স্লোগান, করোনাকালীন সময়ে কোনো বিজ্ঞ প্রতিনিধিকে ছাঁটাই করা যাবে না। আমাদের আজকের দাবি, 8 দফা দাবি আমাদের মেনে নিতে হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লিটন ভাই। আমাদের দেশের লোক যদি অবৈধ অনুপ্রবেশ করে, আপনারা তাদেরকে ধরেন, অ্যারেস্ট করেন। আপনাদের দেশের আইন অনুযায়ী সারা বিশ্বের যে সীমান্ত সংক্রান্ত আইন আছে, এই আইন অনুযায়ী আপনারা সাজাদের ব্যবস্থা না করি না। আপনারা কেন আমার জন্য না, বাংলাদেশে যে আমরা লক্ষ বিজ্ঞ প্রতিনিধি আছি, যারা মানবতার জীবন যাপন করছি, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। যতদিন আমাদের বাংলাদেশের সীমান্তে বন্ধ না হবে, ততদিন আমাদের সীমান্তে আমাদের চাকরির কোনো স্থায়িত্ব সীমান্ত হত্যা থেকে প্রতিকার করার জন্য একটা লোক আমরা দেখি না। আমাদের সাথে সবাই বাংলাদেশ থেকে বন্ধুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ বা রাজনৈতিক কোনো স্বার্থ উদ্দেশ্য করার জন্য নয়। স্বীকার করি বাংলাদেশের সকল বিক্রয় প্রতিনিধি স্বার্থ উদ্দেশ্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আপনারা এই অধিকার আদায়ের জন্য যতদিন পর্যন্ত ঊর্ধ্বতন আমাদের অধিকারগুলো আমাদের বাংলাদেশের সীমান্তে আমাদের বাংলাদেশের আমরা এখানে এবং জড়ো হতে থাকবো। আমাদের হত্যাকাণ্ড চাই না। সীমান্তের দাবিতে রাজপথে নেমেছি। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত আমাদের নিরাপদ সীমান্ত নিশ্চিত না হবে, যতদিন পর্যন্ত আমাদের সীমান্ত হত্যা হবে, ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ। আমি কাব্যিক ভাষায় বলতে হয়, আমার মন প্রাণীর কথা আমার মনে পড়ে যায়। যেখানে এই দেখে ভারতীয় কাটাতার বাঙালি মনের কথা মনে পড়ে যায় আমার। ইচ্ছে করে হাতে তুলে নেই অস্ত্র আর গুলি, গুলিয়ে নেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলি। ধন্যবাদ। আমি আমাদের মানববন্ধনে এখানে সমাপ্ত করছি। আর আমাদের ধন্যবাদ জানাচ্ছি এখানে ছোট ভাই ব্রাদার, দেশপ্রেমিক ভাই ব্রাদার উপস্থিত ছিলেন এবং মিডিয়া কর্মী সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদের এই আপনাদের উপস্থিতি অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যতদিন পরীক্ষা দিয়ে থাকি। সীমান্ত হত্যা
বিক্রয় প্রতিনিধি বাইকে যাতে চাকরিতে স্থায়িত করা হয়, এটা আমাদের এগুলো ক্লোজ করে আরেকটি দাবি হলো যে আমাদের শেষ করে দিছি না? অনেক কোম্পানিতে পেজে ফলো করো। আমাদের বিক্রয় প্রতিনিধিরা চাকরি পেয়েছে, দীর্ঘদিন করার পরে চাকরি করার পরে তাদের ধন্যবাদ কোনো ফান্ড নেই। জানাচ্ছি আমার পেজের যত ফলোয়ার ভাইরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থেকে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসীদের সংগঠন, আমাদের রেমিডেন্স ফাইটার অফ বাংলাদেশ সংগঠনকে, তারা আমাদের সাথে ছিল। হ্যাঁ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের প্রবাসী যে সংগঠন, এই সংগঠনের পেজ এবং যারা আছে গ্রুপ যেটা আছে, এটাতে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন, দেশের স্বার্থে কাজ করবেন। এবং আমাদের যেই নিরাপদ সীমান্ত চাই, এটি একটি পেজ আছে, একটি গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন। বাংলাদেশের সর্বত্র সকল জায়গা থেকে আমরা আমাদের সীমান্ত নিশ্চিত করার জন্য কাজ করে যাব, রাজপথে এবং সোশ্যাল মিডিয়া। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো নির্দিষ্ট কোনো সময় নেই।